প্রত্যেকটা চ্যাপ্টারের নোট থাকে। যারা নতুন জানিস না, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারেরই নোট থাকে। তোদের ফিজিক্সের বিষয়গুলো বোঝার জন্য বইয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেওয়া নোট। শুধু আমার দেওয়া নোট নয়, যে টিচারের কাছে পড়বি সেই টিচারের দেওয়া নোট বা কন্টেন্ট যেটাই হোক না কেন, ফিজিক্স সাবজেক্টটাকে ওই টিচারের উপর ডিপেন্ড করেই পড়তে হয়। অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে, লাইক কেমিস্ট্রি, বিশেষ করে বায়োলজি, এই সমস্তগুলো বই অবশ্যই দরকার। কিন্তু ফিজিক্সের জন্য বই না হলেও চলে। অনেক স্টুডেন্ট থাকে যারা অনলাইন কোর্স করে, বই নেয় না, শুধুমাত্র ওই স্লাইড থেকে প্রেজেন্টেশন থেকে ওইটা থেকেই পড়ে, মানে যেটা নোট দেওয়া থাকে সেই নোট থেকেই পড়ে। সাবজেক্টটা এরকম, মানে তোরা পড়তে পড়তে ধীরে ধীরে বুঝিয়ে যাবি যে বইয়ের ভাষা পড়তে আর ভালোই লাগছে না, তখন বারবার নোট চাইবি। যে চ্যাপ্টারগুলোর নোট আমার কাছে নাই ওগুলোও চাইবি। বুঝতে পারলি? আজকে কোনো নোট দেবো না, কারণ আজকে করা হয়নি, আমি সময় পাইনি করার জন্য। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার শুরু করব হচ্ছে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। চ্যাপ্টারের নাম মানে একক, মাত্রা আর পরিমাপ। তোরা এই চ্যাপ্টারটা পড়েছিস ক্লাস 9-এ, কিন্তু 9-এর পড়াশোনা মানে ওটা পড়াশোনা না, তাই না? 10-এর হতে গেলে তাও কিছুটা মনে পড়তো, যেমন মনে পড়লো এগুলো, কিন্তু 9-এরটা আর মনে পড়বে না। তো 9-এর সেই চ্যাপ্টারটাকে তোদের পড়াবো, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, একক, মাত্রা, পরিমাপ। খুব সহজ একটা চ্যাপ্টার। যেহেতু তোদের সেমেস্টার ওয়ানে এমসিকিউ আসবে, নিশ্চয়ই জানিস সবাই, একক, মাত্রা ও পরিমাপ। সেমেস্টার 1-এ তোদের আসবে এমসিকিউ। এই এমসিকিউ ফরম্যাটে এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্স খুব কম। ফিজিক্স মানেই তোকে এখন ম্যাথমেটিক্স করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, কিন্তু এই চ্যাপ্টারটাতে মেইনলি ম্যাথমেটিক্স খুব কম। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশনস আছে, যেগুলো শিখবি সেগুলোকে কি করে অ্যাপ্লাই করতে হয় সেই সমস্ত জিনিসগুলো আছে। আরো একটা কথা বলে রাখি চ্যাপ্টারটা শুরু করার আগেই, এই চ্যাপ্টারে যে একক বিষয়টা আছে, একক আমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। বিভিন্ন রাশির একক পড়তে হবে, যেমন ধর বলের একক, বেগের একক, ত্বরণের একক, আরো অনেক রাশি যেগুলো নামই শুনিসনি। সান্দ্রতাঙ্কের একক শুনেছিস? সান্দ্রতাঙ্ক নাম শুনিস? এরকম নতুন নতুন টার্ম আসবে, তো সেই সমস্ত টার্মগুলোর একক তোদেরকে জানতে হবে। এবার এই চ্যাপ্টারে যেহেতু তুই অতগুলো রাশি জানিস না, আর ফিজিক্সে তো প্রচুর রাশি আছে, নতুন নতুন রাশি সম্পর্কে পরিচিতি লাভ করবি এখন তোরা। তো যেহেতু অতগুলো রাশি সম্পর্কে তোরা জানিস না, তাই সব রাশির একক যদি আমি এখন বলতে শুরু করে দিই, তো মনে হবে যে ফিজিক্স পড়ছিস না, কোনো একটা মুখস্থ করার কিছু বিষয় পড়ছিস। ঠিক আছে? ওই জন্য যতটা পারবো, যতটা তোদের নাম জানাশোনা আছে, পরিচিত আছে, সেই সমস্ত জিনিসগুলোকে ধরে ধরে করাবো। আর বাকিগুলো ওভারঅল ফিজিক্স পড়তে পড়তে এক একটা চ্যাপ্টার আসবে, নতুন নতুন টার্ম আসবে, একক তোরা তখন বুঝে যাবি। বুঝতে পারলি? তাহলে এখানে প্রথম চ্যাপ্টারে যত একক দেওয়া আছে সবগুলো আমি কভার করবো না, করতে গেলে ভালো লাগবে না। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরে গেছিস? খাতা বের করে নিবি, নোট করতে থাকবি যেগুলো যেগুলো আমি করাবো। একক বোঝার আগে প্রথমেই বুঝ ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি বা আমরা এটাকে বলে থাকি ফিজিক্যাল কোয়ান্টিটি। তোরা ফিজিক্সে এই যে টার্মগুলো আমি উল্লেখ করব, সেই টার্মগুলো পড়ার সাথে সাথে অবশ্যই ইংলিশ টার্মগুলোকেও পড়বি, এর সাথে সাথে ইংলিশ টার্মগুলোর সাথেও পরিচিতি থাকবি। ঠিক আছে? কারণ হায়ার স্টাডি যখন করতে যাবি তখন ইংলিশেই করতে হবে সবকিছু, অ্যাটলিস্ট টার্মগুলো। তো ভৌত রাশি কথাটার অর্থ হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন যে লেখাগুলো লিখবি সেগুলো খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার দরকার নেই। বোঝার উপরে বেশি ফোকাস করবি, আর যেমন তেমন করে লিখবি, যেন তোর লেখা তুই বুঝতে পারিস আর কেউ না বুঝতে পারে, এরকম ভাবে। আর বাড়িতে কোনো সময় ফ্রেশ করে ভালো করে করে নিবি। ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলা হয় শোন। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে সেই সমস্ত কোয়ান্টিটি বা সেই সমস্ত রাশি যাদেরকে পরিমাপ করা যায়। কথাটা অর্থ, পরিমাপ করতে পারি এরকম কিছু একটা রাশির নাম আমি তোকে বলছি। ধর ওজন, অভির ওজন কত? 100 কেজি ধরে নে। তাহলে এই যে ওজনটা পরিমাপ করলাম, এটাকে পরিমাপ করা গেল, এটা হচ্ছে একটা ভৌত রাশি। অভির হাইট কত? 5 ফিট 7 ইঞ্চি, কিছু একটা বলে দিলাম, বেশি বলে দিলাম না? বেশি আছে এর থেকেও? হ্যাঁ, 5'8", আচ্ছা 1 ইঞ্চি কম বলে দিচ্ছি। তো 5 ফিট 8 ইঞ্চি। তো এটা কি পরিমাপ করলাম? উচ্চতা পরিমাপ করলাম। উচ্চতা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, মানে একে পরিমাপ করা যাচ্ছে। এরকমও কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করা যায় না, তাদেরকে আমরা ভৌত রাশি বলবো না। এমন একটা উদাহরণ কেউ দিতে পারবি যে কিছু রাশি যাদেরকে পরিমাপ করতে পারি না? হ্যাঁ, বলতো আমি কতটা হাসি হাসছি? 10 কেজি। আমি যে হাসিটা হাসছি, কতটা হাসছি? 10 কেজি হাসি। মেজার করতে পারবি? তাহলে হাসিকে পরিমাপ করা যায় না। হাসি একটা রাশি, বাট ভৌত রাশি না। ডিফারেন্স বুঝতে পারলি? আবেগ যে সমস্ত জিনিসগুলো আছে, ইমোশনাল যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলোকে আমরা গ্রেড দিই। বেশি হাসছি, অত হাসিস না, এরকম বলি না? বেশি হাসিস না। তো হাসি, কান্না, মানে যত রকমের আবেগ আছে এগুলোকে আমরা কি করি? গ্রেড দিই, পরিমাপ করি না। এরা কিন্তু ভৌত রাশি না।
ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই ভৌত রাশি কাকে বলো? ভৌত রাশি মানে হচ্ছে সেই সমস্ত রাশি যাদেরকে পরিমাপ করা যায়, পরিমাপ যোগ্য রাশি, তাদেরকেই বলবো আমরা ভৌত রাশি। কোনো একটা ভৌত রাশিকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে অবশ্যই একটা নিউমেরিক্যালের হেল্প নিতে হবে, মানে একটা নাম্বারের হেল্প নিতে হবে। যেমন এখনই আমি ওজনের কথা বললাম, অভির ওজন কত বললাম? 100 কেজি, বেশি বলে দিয়েছি, বাট 100 কেজি বললাম তো। এই 100টা দেখ নাম্বার, আর এর সাথে একটা জিনিস গুণ আছে যাকে আমরা বলবো একক। কি বলবো? একক। বোঝাতে পারলাম? তাহলে ভৌত রাশিকে পরিমাপ করা হচ্ছে কিভাবে? একটা সংখ্যা থাকবে, সংখ্যাটার কোনো অ্যাজ কোনো ভূমিকা নেই যদি না আমি একক ব্যবহার করি, অবশ্যই একক থাকতে হবে। আশা করি বুঝে গেছিস যে ভৌত রাশিকে আমরা কি করে লিখবো, কি করে মেজার করবো। যে কোনো ভৌত রাশি খেয়াল করে দেখ, তোর যা যা ভৌত রাশির কথা মনে পড়ে সবগুলোর ক্ষেত্রেই এরকম ভাবে আমরা মেজার করি, একটা সংখ্যা থাকে, একটা একক থাকে। কিছু কিছু ভৌত রাশি আছে যাদের একক থাকে না, ব্যতিক্রম কিছু। ঠিক আছে, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, নাম শুনেছিস কিনা তোরা। যেমন একটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা, হয়তো নাম শুনিসনি। যান্ত্রিক দক্ষতাকে মেজার করা হয় পার্সেন্টেজে। ধর বললো একটা যন্ত্রের ক্ষমতা কত, 50%, কোনো একক নেই, পার্সেন্টেজটা একক না, হ্যাঁ, ওটা 50/100, 50% লিখেছি। তো যান্ত্রিক দক্ষতা এটা হচ্ছে একক বিহীন রাশি। এছাড়াও কিছু রাশি আছে, যেমন ধর আপেক্ষিক গুরুত্ব, ক্লাস 9-এ ছিল কিন্তু অতটা গুরুত্ব দিসনি এই গুরুত্বটাকে, এটাও একক বিহীন রাশি, এরও কোনো একক নেই। এরকম অনেকগুলো রাশি আছে যাদের একক নেই। হ্যাঁ, যাই হোক এখন পুরোটা বলছি না আমি। তাহলে ভৌত রাশি বললাম পরিমাপযোগ্য রাশি, আর ভৌত রাশিকে মেজার করা হচ্ছে এরকম ভাবে সংখ্যা ইন্টু একক করে। কিছু কিছু রাশি আছে যাদের এককের প্রয়োজন নেই, তারা ব্যতিক্রম। ক্লিয়ার? কোনো আপত্তি নেই তো? ওকে, এবার শোন, একটা ভৌত রাশিকে ডিভাইড করা হয়, এই ভৌত রাশিগুলোকে দুই রকম ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে, ডিপেন্ডেন্সি মানে নির্ভরতার উপর, একে অপরের উপর কিভাবে নির্ভর করে তার উপর ডিপেন্ড করে ডিভাইড করা হয়। আর একটা ডিভিশন করা হয় ডাইরেকশনের উপর। এই ডাইরেকশনের উপরটা তোদের মনে আছে, স্কেলার রাশি ভেক্টর রাশি, যাদের দিক আছে তাদের স্কেলার বলি, যাদের দিক নেই তাদের ভেক্টর বলি। নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। কি বললাম? ডিপেন্ডেন্সি মানে একজন আরেকজনের উপর ডিপেন্ড করে কি না। যদি কোনো একটা ভৌত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর না করে, মানে করবেই না, ওর নিজেই ঠিকঠাক। যেমন ধরে নে, যদি বলতে হয় যে আমার ওজন কত 100 কেজি, এমনটা তো বলবি না যে পূর্ব দিকে 100 কেজি আর উত্তর দিকে 50 কেজি। এমনটা হয় কি? ডাইরেকশনের উপর ডিপেন্ড করে? করে না। তাহলে আমার ওজন 50 কেজি 50 কেজি, সরি 100 কেজি 100 কেজি, বেশি কমিয়ে দিচ্ছি, 100 কেজি 100 কেজি। তো সেই সমস্ত রাশিকে বলবো মৌলিক রাশি। কি বলবো? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, ইংরেজি মনে রাখিস ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে। আর যে সমস্ত রাশিগুলো অন্য একটা রাশির উপর নির্ভর করে তাদেরকে বলবো লব্ধ রাশি বা ডিরাইভড ইউনিট। অন্য রাশির সাহায্যে ডিরাইভ করা হচ্ছে, এরকম ভাবে মনে রাখবি, ডিরাইভড কোয়ান্টিটি। কত রকমের রাশি হয় বললাম? কত রকমের? দুই রকমের। কি কি? মৌলিক রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি মানে যারা অন্যের উপর নির্ভর করে না, আর লব্ধ রাশি মানে যারা অন্যের উপর নির্ভর করে। একটা করে এক্সাম্পল দিয়ে দিই, তারপরে এদের সম্পর্কে আবার ডিটেলস বলবো। একটা মৌলিক রাশির উদাহরণ বললাম ভর, ভর হচ্ছে 100 কেজি। একটা লব্ধ রাশির উদাহরণ যদি দিই তাহলে বেগ, বাইকের যেমন বেগ থাকে, ভেলোসিটি থাকে, কত বলি 120 কিলোমিটার/আওয়ার। খেয়াল করে দেখ, 120 কিলোমিটার/আওয়ার মানে 1 ঘন্টায় 120 কিলোমিটার। সময় আবার দূরত্ব দুটোকে মিলে তৈরি হচ্ছে এই রাশিটা। তাহলে এটা অন্যের উপর ডিপেন্ড করে থাকছে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? চলাই আসুন, বল তাহলে কি 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 কোথায় কোন জায়গাটা ছিলাম আমি? বেগের কথা বলছিলাম যে বেগ কেন লব্ধ রাশি, কারণ বেগকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি বলি 120 কিলোমিটার/আওয়ার, 1 ঘন্টায় 120 কিলোমিটার যায়। তাহলে সময় আর দূরত্ব, দূরত্ব ঠিক নয় সরণ, এদের পুরোটার উপর ডিপেন্ড করে আছে, সেই জন্য এটা লব্ধ রাশি। আশা করি বুঝে গেছিস তো? এবার শোন, আমাদের প্রকৃতিতে বা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কতগুলো মৌলিক রাশি আছে আর কতগুলো লব্ধ রাশি আছে মনে রাখবি। মৌলিক রাশি আছে টোটাল 7টা। কতগুলো? 7টা, 7। তুই এই 7টা মৌলিক রাশির নাম যদি মুখস্থ করে নিতে পারিস,
দুনিয়াতে আর যত রকমের রাশির নাম শুনবি, যদি কোনোদিন নাও শুনে থাকিস, প্রথম শুনছিস, বলে দিবি ওটা লব্ধ রাশি। তার জন্য তোকে এই 7টা মুখস্থ করতে হবে, যে এই 7টার বাইরে যা যা আছে সবাই লব্ধ রাশি। তো এই 7টা রাশি কি কি, যাদেরকে আমরা মৌলিক রাশি বলে থাকি? এই 7টা রাশি কি কি, যাদেরকে আমরা মৌলিক রাশি বলে থাকি? পরপর আমি লিখছি, দেখ। সবার প্রথমেই হচ্ছে ভর, মৌলিক রাশি। সবার প্রথমেই লিখছি ভর। ভরের পর দৈর্ঘ্য, দৈর্ঘ্য মৌলিক রাশি। তারপরে সময়, কারো মনে আছে আর কিছু বলতো দেখি? দৈর্ঘ্য, ভর, সময় ছাড়া দূরত্ব দৈর্ঘ্যের মধ্যেই হয়ে গেল। ওজন, তোর ওজন লব্ধ রাশি, মৌলিক রাশি নাই। হ্যাঁ, ওজনের মধ্যে নিউটন আছে। ওজন আর ভর কিন্তু আলাদা, ওজন আর ভর আলাদা, আমি বলে দিচ্ছি, মনে করিয়ে দিবি আমাকে, পরে বলে দিচ্ছি, না তো এটা থেকে ডাইভার্ট হয়ে যাবো। আচ্ছা, ভর, দৈর্ঘ্য, সময়। আর যদি মনে না পড়ে আমি বলছি, তড়িৎ প্রবাহ মাত্রা, না, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ হবে না, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা বা উষ্ণতা যাকে বলি আমরা, তাপমাত্রা। আর একটা আছে পদার্থের পরিমাণ, কেমিস্ট্রিতে খুব ইউজ করি, মোল ইউজ করি, মোল। মনে পড়ছে? 2 মোল, 3 মোল। পদার্থের পরিমাণ কটা হলো বলতো? 1 2 3 4 5 6। আর একটা হবে, সেটা হচ্ছে দীপন প্রাবল্য। কোনোদিনই নাম শুনিস নি এর? দীপন প্রাবল্য। ইংরেজি নামগুলোও লিখে নে, ইংরেজি নামগুলোও লিখে নে। ভর মানে হচ্ছে মাস, দৈর্ঘ্য লেন্থ। আমি ইংরেজির উপর গুরুত্ব দিচ্ছি, ধীরে ধীরে বুঝে যাবে যে ইংরেজি জানাটাও খুব দরকার। কারণ শুধুমাত্র বোর্ডের জন্য তো প্রিপারেশন নিচ্ছিস না, ইন ফিউচার কিছু তো করবি, তখন ইংলিশ টার্মই কাজে লাগবে। সময় মানে বললাম না, অপমানিত হয়ে যাবি তখন তোরা। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে দেখি? ইলেকট্রিক কারেন্ট। শুধু কারেন্ট বলবি না, শুধু কারেন্ট বললে স্রোত বোঝায়, নদীর স্রোতটাও কারেন্ট, ঠিক আছে? তো ইলেকট্রিক কারেন্ট বলতে হবে। তাপমাত্রাকে কি বলি রে? হিট না টেম্পারেচার? টেম্পারেচার। হিট মানে কি? তাপ, দুটো আলাদা জিনিস। পদার্থের পরিমাণ, এটাকে বলবো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। নর্মাল ইংলিশ বুঝতেই পারছিস, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আর একটা আছে দীপন প্রাবল্য, এর নাম যদি বলে দিতে পারিস? পারবি না, একটু অপমান করলাম। লুমিনাস ইন্টেন্সিটি। একটু মাঝে মাঝে বুঝাতে হবে যে তোরা জানিস না, তখন বেশি ইগো হয়ে যাবে না। অহংকার নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ধর প্রথমে সায়েন্স নিয়ে আর অহংকার নিয়ে ঘুরে বেড়াচ্ছিস রাস্তায়, তো একটু মাঝে মাঝে ফিল করাতে হবে যে কম জানিস। এই 7টার নাম মুখস্থ করে নিবি। চল আমার সাথে রেডি করে না। ভর, দৈর্ঘ্য, সময়, 3টা তো ভুলবি না কোনোদিনই, এটা থাকবেই। প্রবাহ মাত্রা মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, আর লাস্টেরটা দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য জিনিসটা হচ্ছে লাইটের ব্রাইটনেস, সোজা ভাষায়। লুমিনাস ইন্টেন্সিটি, দেখ নামটা খেয়াল কর, লুমিনাস ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? তীব্রতা। প্রাবল্য। আর লুমিনাস লাইটের সাথে রিলেটেড, এইভাবে মনে রাখবি। লুমিনাস ইন্টেন্সিটি মানে আগেকার দিনে মোমবাতির আলো ছিল, তখন তার ওই বাল্ব ছিল না, তো তার ইন্টেন্সিটিকে মেজার করার জন্য সেখান থেকে লুমিনাস ইন্টেন্সিটি প্রচারিত হয়ে গেছে। ক্লিয়ার হলো? কটা কোয়ান্টিটি? কটা কোয়ান্টিটি? অনেকগুলো কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি 7টা। ভালো করে শুনবি কথাগুলো, ঠিক আছে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কটা? 7টা। আচ্ছা, যদি আমি তোকে বলি ভিসকাস ফোর্স, কি বললাম? ভিসকাস ফোর্স, নাম শুনিস নি কোনোদিন? ফান্ডামেন্টাল নাকি ডিরাইভড? ব্যাস বুঝে গেলি, ওদের মধ্যে তো পড়ছে না, ডিরাইভড। মাথায় ঢুকলো নিশ্চয়ই? তাহলে এই এই কটা আমার মুখস্থ করা খুবই দরকার। কোয়ান্টিটি সম্পর্কে আমি ধারণা দিয়ে দিয়েছি, কোয়ান্টিটি সম্পর্কে ধারণা দিলাম। কোন জায়গাটা আরেকবার বলবো? লাস্টের ওয়ার্ডটা বললাম, ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স মানে হচ্ছে সান্দ্র বল। নাম শুনেছিস কোনোদিন? আমি বললাম ভিসকাস ফোর্সটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাকি ডিরাইভড কোয়ান্টিটি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে আছে? নেই, নেই যখন, তাহলে ডিরাইভড কোয়ান্টিটিতে ফেলে দে ওকে। তাহলে ভিসকাস ফোর্স হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ওকে, এবার একটা রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র ওই মৌলিক আর লব্ধ জানলেই চলবে না, ইউনিটেরও জ্ঞান থাকা দরকার, তাই না? আমি যখন ওকে জিজ্ঞাসা করলো ওর হাইট কত, ওই কত বললো গর্ব করে? 5 ফিট 8 ইঞ্চি। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে তো, গর্বটা দেখছিস? ওই জন্য তোদেরকে আমি ফিল করাচ্ছি। 5 ফিট 8 ইঞ্চি, কত গর্ব করে বললো। এবার ওকে যদি আমি শুধু জিজ্ঞাসা করতাম, ও যদি বলতো যে শুধু 5.8 বলে দিল, কিছু বুঝতে পারতাম? 5 মিটারও হতে পারতো, বাড়ি ছেড়ে ছাড়ি চলে গেলো, এরকম হতে পারতো। তো একটা এককের গুরুত্ব অবশ্যই আছে। বাড়ি থেকে, বাজার থেকে চাল কিনে নিয়ে আসলি, কতটা চাল আনলি রে? 2, হয়ে গেলো।
2 গ্রাম কিনলি কি 2 কেজি কিনলি নাকি 2 কুইন্টাল বস্তা নিয়ে আসলি, জানতে হবে তো। তাহলে এককের সেই গুরুত্বটা আছে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এবারে এই এককটাকে নিয়ে একটু পড়বো। এগুলো মিটিয়ে দিচ্ছি, লেখা হয়ে গেছে। ওকে, একক কাকে বলে? সবার প্রথমেই বুঝে নিই একক কাকে বলে। পরীক্ষায় আসবে না কাকে বলে, কারণ এমসিকিউ ফরম্যাট। তবে কনসেপ্টটা জেনে রাখ, একক কাকে বলে। একক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, একটা প্রমাণ মান, যার উপর নির্ভর করে বা যার গুণিতক আকারে অন্য কোনো রাশিকে আমরা প্রকাশ করি। যেমন ধরে নে, এই বোর্ডটার লেন্থ কত, তোকে যদি বলি, ধর তুই একদম আদিম যুগের মানুষ, এই মাত্র জঙ্গল ছেড়ে তুই মানুষ হয়েছিস, হ্যাঁ মানে মডার্ন হয়েছিস, কেবল আদিম যুগের মানুষ ছিলি, বোর্ড মেজার করা শিখেছিস, তুই কি স্কেল তৈরি করে নিয়েছিলি তখনই? কেবল তো জঙ্গল ছেড়ে আসলি, আগে জামা প্যান্ট তৈরি করবি, ওগুলো পড়া শিখতে হবে, তারপরে ধীরে ধীরে সবকিছু হবে। তো তোকে যদি বলি এই বোর্ডটা মেজার কর, তুই কি করবি? তোর কাছে আর উপায় নেই, একটাই উপায় আছে, সেটা হচ্ছে হাত দিয়ে মেজার করতে পারিস, 1 হাত 2 হাত করে, বা 1 বিদ্যা 2 বিদ্যা করে মেজার করতে পারিস। তাহলে আমি যখন 1 হাত 2 হাত করে মেজার করছি, তার মানে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত এই লেন্থটা হলো স্ট্যান্ডার্ড ভ্যালু, ফিক্সড করে দিলাম। এবং এটাকে কি বলছি আমি? 1 হাত। যদিও এটা 1 হাত না, 1 হাত তো এতটা, তো এটাকে বলছি 1 হাত। ক্লিয়ার হলো? এবার যখন আমি মেজার করছি, এটার মাল্টিপল, একবার হলো, দুবার হলো, তার মানে 2 হাত, এইভাবে মেজার করছি। ঠিক সেই রকম আমাদের স্কেলে সেন্টিমিটার আছে, মিটার স্কেল আছে, তাই না? তো এদের যে ভ্যালুগুলো, এগুলো ফিক্স ভ্যালু তো। এমন তো না যে ওর স্কেলে সেন্টিমিটার এটা, তোর স্কেলে সেন্টিমিটার আলাদা, দিয়ে ঝগড়া লাগিয়ে দিলি, এমনটা তো হয় না। সেন্টিমিটার ফিক্সড হয় সবার। তো কি করা হয়, একটা ফিক্সড ভ্যালু থাকে যে এই দৈর্ঘ্যটাকেই আমরা 1 সেন্টিমিটার বলবো, এবং গোটা দুনিয়ার মানুষকে এটাই বলতে হবে। তাহলে ওই যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা, যেটাকে ফিক্সড করে দিলাম, এবং তার মাল্টিপল নিয়ে আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ করে মেজার করছি, ওই রাশিটাকে, ওই ছোট ভ্যালুটাকে বলবো আমরা একক। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা একক আছে, বুঝে গেছিস নিশ্চয়ই। তাহলে একক মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভ্যালু। একক মানে হলো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। বুঝতে পারলাম? এই যে রাশিগুলো লিখেছি আমি, মৌলিক রাশি, আর কোনো রাশির একক জান বা না জান, এই মৌলিক রাশিগুলোর একক জানতেই হবে। তার কারণ, তোর যদি এই এককগুলো জানা থাকে, বাকি যত সমস্ত রাশি আছে সবার একক তুই বের করতে পারবি নিজে নিজে। শুধু তোকে এদের এককগুলো মনে রাখতে হবে। কারণ বাকি রাশিগুলো কিভাবে তৈরি হয়েছে, এদেরকে নিয়ে তৈরি হয়েছে। তো এদেরগুলো জানা থাকলে বাকিগুলো জেনে যেতে পারবো। বুঝতে পারলাম নিশ্চয়ই। চল শুরু করি। ভরের একক বল, কি বলবি? ভরের একক মাস, ভরের ইংরেজি নাম মাস। ভরের একক কেজি, গ্রাম, বা একটা গ্রাম বললি, আর কিছু হয় না রে? পাউন্ডাল হয় না, পাউন্ডাল? হ্যাঁ, কেক কিনিস না, হাফ পাউন্ড কেক, ফুল পাউন্ড কেক, ব্রিটিশ একক ওটা, ঠিক আছে। যাই হোক, বলছি পুরোটার বিষয়ে বলছি আমি। আচ্ছা, দৈর্ঘ্যের একক কি হবে রে? সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মিলিমিটার, ডেকামিটার, যত আছে বলতে পারিস। সময়ের একক কি হবে? সেকেন্ড, মিনিট, আওয়ার। ওকে। তড়িৎ প্রবাহ মাত্রা, হুম, ক্লাস 10-এ পড়ে এসেছিস অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারও পড়ে এসেছিস, মানে ওগুলো ব্যবহারিক একক, যাই হোক বাদ দে। তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস। কেলভিন, কেলভিনটা বেশি প্রচলিত, কেলভিন। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, আরও আছে, রয়মার আছে, তোরা তো নামই শুনিস নি রয়মারে, ক্লাস 11-এ পড়বি। আর আছে না? আবার আমি নিজের মতো একটা মানে ইউনিট তৈরি করে নিতে পারি, ওগুলোও শেখাবো ধীরে ধীরে। পদার্থের পরিমাণ, কি বলেছিলাম? বলার সময় বলে দিস না, মোল, মোল বলেছিলাম না? আবার এখানে কেজি বলে দিস না, এটা আমরা পারমাণবিক লেভেলে গিয়ে মেজার করছি, ওটা ভর ম্যাক্রোস্কোপিক লেভেলে মেজার করছি। দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, এর একক কেউ বলতে পারবি না? হ্যাঁ, জানি কেউ বলতে পারবি না। ক্যান্ডেলা, কি হবে? মনে পড়ে গেছে না? ক্যান্ডেলা, ক্যান্ডেল থেকে ক্যান্ডেলা, সিডি। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। এই কটা মুখস্থ করে নিস, বিশেষ করে যেগুলো প্রথমে লিখেছি। এই যেগুলো আমি একক লিখেছি, এগুলো সব হচ্ছে এসআই একক। এসআই এর ফুল ফর্ম রে? এসআই এর ফুল ফর্ম? না, এসআই এর ফুল ফর্ম কে বলতে পারবি? সবাই সবার দিকে একবার করে তাকা, আর একবার মানে নিজেদেরকে একবার করে ছি বলে দে, অপমান করে দে। এসআই ইউনিট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, উল্টোভাবে লেখা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম। মনে পড়ছে? আর একটা সিজিএস ছিল না? একটা সিজিএস সিস্টেম, একটা এসআই সিস্টেম, দুটো ইউনিটে করতাম তো। ওকে। এক, হ্যাঁ, এমকেএস বলতাম না, এমকেএসটা একটু আলাদা, আর ইন্টারন্যাশনাল সিস্টেমটা আলাদা। বললি যখন, আগেই বলে দিচ্ছি পরিস্থিতিটাকে, পরে বলতাম যদিও। এককের বিভিন্ন পদ্ধতি আছে, যার মধ্যে খুব প্রচলিত হচ্ছে এসআই ইউনিট, সিজিএস ইউনিট, আর একটা বলতে পারি আমরা এফপিএস ইউনিট,
আর একটা এমকেএস যখন বলছিস তো এমকেএসটাকেও লিখে দিচ্ছি, এমকেএস। এরকম তো ইউনিটের প্রচুর পদ্ধতি আছে, আমি মেনলি এই কটা দেখাচ্ছি তোদের। হুম। আমাদেরকে ফোকাস করতে হবে কার কার উপর বলতো? এসআই, সিজিএস, এই দুটোর উপর ফোকাস করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। শুনুন একটু। প্রথম প্রথম মৌলিক রাশি হিসেবে এই তিনটাকে কনসিডার করা হতো প্রথম প্রথম। এগুলো পরে আসলো, ধীরে ধীরে একটা একটা করে অ্যাড হলো, যখন বুঝতে পারলাম যে না এরাই মৌলিক রাশি, তখন ধীরে ধীরে অ্যাড হলো। তো প্রথম প্রথম ছিল মৌলিক রাশি এরা, ঠিক আছে। ভরের একক যদি গ্রামে মেজার করি, ভরের একককে যদি গ্রামে মেজার করি, দৈর্ঘ্যের একককে যদি সেন্টিমিটারে মেজার করি, আর সময়ের একককে যদি সেকেন্ডে মেজার করি, তাহলে সেই পদ্ধতিটাকে বলা হবে সিজিএস পদ্ধতি। কি বুঝতে পারলি? দেখ, প্রথম নাম সি, জি, এস, এই তিনটে রাশির উপর ডিপেন্ড করে। যে এই রাশিগুলোকে যদি দৈর্ঘ্যের এককটাকে মিটার এককে মেজার করা হয়, ভরের এককটাকে কিলোগ্রাম বা কেজি এককে মেজার করা হয়, আর সময়ের এককটাকে সেকেন্ডে মেজার করা হয়। মনে রাখবি সেকেন্ড রাজা, সব পদ্ধতিতে সেকেন্ডই আছে। হ্যাঁ, আওয়ার মিনিট এগুলোকে ধরা হয়নি, ওগুলো আমরা ব্যবহারিক লাইফে ব্যবহার করি তাই। তো এরকম যে পদ্ধতিতে এই ইউনিটগুলোকে ব্যবহার করা হয় সেই পদ্ধতির নাম কি? এমকেএস পদ্ধতি। ঠিক আছে, তাহলে একটা সিজিএস পদ্ধতি বললাম আর একটা এমকেএস পদ্ধতি বললাম, ঠিক আছে। পাউন্ডটা একটু ভুল লিখেছি, এটা এলবি হবে, এলবি, এলবি লিখতে হয় এটাকে। তো দৈর্ঘ্যের একককে যদি ফুট এককে মেজার করা হয়, দৈর্ঘ্যের একককে যদি ফুট এককে মেজার করা হয়, যেমন আমরা হাইট মেজার করি ফুট এককে, এটা ব্রিটিশ একক। ভরের একককে যদি পাউন্ডাল এককে মেজার করা হয়, আর সময়ের একককে সেকেন্ড, তাহলে সেই পদ্ধতিকে বলা হবে এফপিএস পদ্ধতি। বুঝতে পারলি? তিনটে পদ্ধতি হলো তো। এবার দেখ, এক এক দেশের মানুষ এক একটা পদ্ধতি ব্যবহার করে। এফপিএসটা হচ্ছে ফুট দৈর্ঘ্য, পাউন্ডাল ভরের একক, আর এস সময়ের একক সেকেন্ড। হয়ে গেল প্রথম প্রথম নামগুলোকে নিয়ে এফপিএস। তো বিভিন্ন দেশের বিভিন্ন একক পদ্ধতি, তাই না? এবার ধর, যতদিন পর্যন্ত গ্রামে গঞ্জে ছিলাম আলাদা বিষয়। এবার তোরা পড়াশোনা করছিস, কলেজে যাবি, কলেজে গেলে একটু ছোট ছোট ডানা উঠবে, তোদের ডানা বেরাবে। তারপরে করবি কি মাস্টার ডিগ্রি, ডানাটা একটু পরিপক্ক হয়ে যাবে। তারপরে কেউ কেউ পিএইচডি করতে যাবি, বড় ডানা হয়ে যাবে। পিএইচডি মানে কি, বাইরের দেশে তখন ডানা মেলে বাইরের দেশে যেতে হবে, তো বাইরের দেশে যাবি। এবার ওখানে গিয়ে ধর তুই সিজিএস বলছিস আর ওই এফপিএস পদ্ধতিতে মেজার করছিস, লেগে যাবে ঝগড়া তোদের মধ্যে। তুই একটা মেজার করছিস, ও একটা মেজার করছে, একটা তো ডিবেট চলেই আসবে। সেই জন্য সায়েন্টিস্ট মহলে পণ্ডিতরা কি করলো বসে, ওরা বলে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম তৈরি করো, যেটা সবাইকে ফলো করতে হবে, তাহলে আর ঝামেলা থাকবে না। এই হচ্ছে সেই সিস্টেমটা। এই কি করলো, এতগুলো সিস্টেমের মধ্যে এদের পছন্দ হলো এটাকে, এমকেএসটাকে, বলে এটাই বেটার আছে, এটাকে তুলে নিয়ে চলে আসো। তো এমকেএস পদ্ধতিটাকে এখানে নিয়ে আসা হলো, মিটার, কেজি, সেকেন্ড। আরো বাকি যে চারটা রাশি ছিল তাদের এককগুলোকে এখানে ঢুকিয়ে দিল। তাদের এককগুলো কি কি আছে? কেলভিন, তারপরে মোল, আর তারপরে অ্যাম্পিয়ার, আর একটা আছে ক্যান্ডেলা। এই কটাকে ঢুকিয়ে দিল, দিয়ে এই সিস্টেমটার নাম দিয়ে দিল ইন্টারন্যাশনাল সিস্টেম। তাহলে অ্যাকচুয়ালি এমকেএস সিস্টেমটাকেই এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। কি বুঝতে পারলি? বেসিক ক্লিয়ার হয়ে গেছে তো? আগে জানতে না সব কিছু, বাট এখন জানতে হবে ধীরে ধীরে সব কিছুই। ক্লিয়ার? লিখে নে এটা, ফটাফট এই চারটা বানিয়ে নে। কিছু একক লেখার নিয়ম তোদেরকে আমি বলে দিচ্ছি, শুনে নে রে, গল্প করিস না। এদিকে তাকা, কমবে না, ওটা ফুল স্পিড না তো জিরো, তাহলে এটা দিয়ে দিচ্ছি। এটাতে কম হাওয়া আসে। শোন, কয়েকটা একক লেখার নিয়ম বলে দিই। ক্লাস 9-10 থেকে তো একক লিখে আসছিস, বেশ কিছু ক্ষেত্রে তোরা ভুলভাল করে আসিস, সেই জিনিসগুলো এখন ভুল করা যাবে না। প্রথম চ্যাপ্টারে যেহেতু আমরা একক নিয়ে পড়ছি, সুতরাং এখন একক লেখার নিয়মে যেন কোনো ভুল না থাকে। যেমন ধর, আমরা জানি বলের একক কি হয় রে? বল বলতে খেলার বল না, ফোর্স। ফোর্সের একক কি হয় বল? নিউটন হয়। তো ফোর্সের একক নিউটনকে ক্যাপিটাল এন দিয়ে লিখি আমরা, তাই না? অথবা আমরা এরকম লিখি, স্মল যদি লিখতে হয় তাহলে পুরো নামটা। নিউটন একজন সায়েন্টিস্টের নাম। যে সমস্ত এককগুলো একজন বিজ্ঞানীর নাম অনুসারে তৈরি করা হয়েছে, সেই সমস্ত এককগুলোর যদি তুই প্রথম লেটার দিয়ে রিপ্রেজেন্ট করিস তাহলে ক্যাপিটালে লিখতে হবে, আর যদি তুই স্মল লেটারে লিখতে চাস তাহলে পুরো নামটাকে লিখতে হবে। বুঝতে পারলি? যেমন আমি আরো একটা একক বলি তোদের, চাপের একক। বলতে পারবি কেউ চাপের একক? পাস্কাল। পাস্কাল একজনের নাম, জানতি যে ওটা একজনের নাম হয়? তো পাস্কাল লেখার সময় আমরা কি করে দেখবি, ক্যাপিটাল পি স্মল এ লিখি তো,
পরপর আবার দুটো লেটারকে ক্যাপিটাল করা যায় না কিন্তু, ক্যাপিটাল পি স্মল এ। তো এটা যদি ফুল ফর্মে লিখতে হয় তাহলে স্মল লেটারে পাস্কাল। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তাহলে প্রথম নিয়মটাই কি, যখন কোনো বিজ্ঞানীর নাম অনুসারে একক থাকবে, শর্টে লিখতে গেলে বা সিম্বল আকারে লিখতে গেলে ক্যাপিটালে, আর ফুল নেমে লিখতে গেলে স্মল লেটারে। বোঝাতে পারলাম? ওকে। কখনো কোনো এককের যদি শর্ট ফর্ম লিখতে হয়, লাইক সেন্টিমিটার, সেন্টিমিটার, এটাকে যদি তুই লিখতে চাস সেন্টিমিটারকে, তাহলে সি ডট এম, অনেকেই করে থাকিস এরকম ভুল, এটা সিএম লিখতে হবে। ঠিক আছে, কোনো ডট নেই কিন্তু মাঝে, ওটা একটা ইউনিট। সেন্টি আলাদা, মিটার আলাদা নয় কিন্তু। যখন আলাদা আলাদা ইউনিট হবে তখন তুই মাঝে ডট দিতে পারিস। সেন্টিমিটার কোনো আলাদা ইউনিট না, একটা ইউনিট, সুতরাং সেন্টিমিটার লিখতে হবে। তুই যদি এখন এরকম লিখতে চাস যে আমি লিখবো সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, এরকম লিখবো, তাহলে মাঝে ডট দিতে পারিস, কারণ সেন্টিমিটার আলাদা ইউনিট, সেকেন্ড আলাদা ইউনিট। কি বোঝাতে পারলাম? সেই জন্য তুই মাঝে ডট দিতেই পারিস। আবার চাইলে ডট নাও দিতে পারিস, একটু গ্যাপ দিয়ে লিখবি যাতে বোঝা যায়। তো সাধারণত গ্যাপ তো আর মানুষের হ্যান্ড রাইটিং অত ভালো বোঝা যায় না, ডট দিয়েই দেয়। বোঝাতে পারলাম 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, কখনো একটা একক লেখার সময় 2-3 বার স্ল্যাশ গুলো ইউজ করবি না, স্লাইস না স্ল্যাশ। যেমন ধর সেন্টিমিটার পার সেকেন্ড পার মিটার, এই লেখাটার কোনো মানেই হয় না, যদিও এখনো অনেকে লেখে এটা, বাট এটা অ্যাকচুয়াল নিয়ম নয়। যদি তোকে লিখতেই হয়, তুই বোঝাতে চাইছিস কি সেন্টিমিটারের নিচে সেকেন্ড আছে আর ওর নিচেই মিটার আছে, এটাই বোঝাতে চাইছিস, তাহলে এরকম ভাবে লিখ, সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু মিটার, মানে সেকেন্ড মিটার নিচে আছে। বা এরকম লিখ, যদি খুব বেশি এরকম যদি না লিখতে চাস, সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স। বোঝাতে পারলাম? এটাও ঠিক, এটাও ঠিক, এরকম ভাবে লিখতে পারিস। একই লাইনে দুইবার স্ল্যাশ ইউজ করা যাবে না, এই অবলিক সাইনটা দুইবার ইউজ করা যাবে না। 3টা রুল দেখিয়ে দিলাম, বুঝতে পারলি নিশ্চয়ই? ডিগ্রি সেলসিয়াস, আমরা লিখি না ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসের সিটা কিন্তু ক্যাপিটালে, যদি এটা বোঝা যায় না আমি স্মলে লিখলাম কি ক্যাপিটালে লিখলাম, মাথায় ঢুকবে না। কিন্তু তুই যদি এটাকেই বানান করে লিখতে চাস তাহলে স্মল লেটারে লিখতে হবে, ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেলসিয়াস একজনের নাম, সেই জন্য স্মল লেটারের নামটা লিখতে হলো। আর যদি শর্টে লিখতে চাই তাহলে ক্যাপিটাল সি লিখতে হলো। ওকে, এটা একদম সঠিক ফর্ম। ডিগ্রি ফারেনহাইট, এটা লেখা যায়, কিন্তু কখনো ডিগ্রি কেলভিন লেখা যায় না, অনেকেই ডিগ্রি কেলভিন লিখে দেয়, বইগুলোতেও দেখবি ভুল করে মিস্টেক, মানে প্রিন্ট করেই দেয় ডিগ্রি কেলভিন। ডিগ্রি কেলভিন বলে কিছু হয় না, শুধু কেলভিন হয়। ডিগ্রি ফারেনহাইট হয়, ডিগ্রি সেলসিয়াস হয়, ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি সেন্টিগ্রেডও বলা হয়, নামটা শুনে রাখ শুধু। কিন্তু ডিগ্রি কেলভিন কখনো হয় না, কি হয়, শুধুমাত্র কেলভিন হয়। বোঝাতে পারলাম নিশ্চয়ই? 5 নাম্বার, মোল কথাটা শুনেছিস তো, মোল, মোলের অ্যাকচুয়াল বানান হচ্ছে এটা MOLE। কিন্তু তুই যদি একক হিসেবে লিখতে চাস, 2 মোল 3 মোল বোঝাতে চাস, ধর তুই লিখছিস 2 মোল গ্যাস নিয়েছি, তাহলে তোকে MOL লিখতে হবে, ই না, MOL। এগুলো একক লেখার নিয়ম প্রচলিত হয়ে এসছে, এগুলোই আমাদেরকে ফলো করতে হবে। নিজে থেকে যদি তৈরি করতে চাস তাহলে মঙ্গল গ্রহে গিয়ে নিজের একটা মানে নতুন করে একটা কলোনি তৈরি করে নিবি, কিন্তু এখানে থাকতে গেলে সবাইকে মিলেমিশে চলতে হবে। ঠিক আছে, তো যাই হোক, মোলটাকে যদি লিখতে হয় তাহলে 2 মোল এরকম ভাবে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরে গেছি। আপাতত আর একক নিয়ে তেমন কিছু ঝামেলা মনে পড়ছে না, পড়াতে পড়াতে মনে পড়লে আমি বলে দেবো। ঠিক আছে, আর কিছু মনে পড়ছে না সেরকম কিছু, থাক। ওকে, বুঝতে পারলি? কখনো মিটার লিখতে গিয়ে ক্যাপিটাল এম লিখবি না, স্মল এম এ লিখবি। হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু আবার ক্যাপিটাল হয় না, যে সিম্বল লিখবো তো ক্যাপিটালই দিয়ে দিই সব ক্ষেত্রে। যেমন মিটার কারো নাম ছিল না, সেই জন্য মিটারে স্মল এম, কারণ নাম হতে গেলেই তবেই ক্যাপিটাল। বুঝতে পারলাম? ধর আমরা ডাইন লিখি, তো ডাইন, বলের একক ডাইন, ডাইন কারো নাম থেকে আসেনি, ডাইন বানান অ্যাকচুয়ালি এটা ডাইনি না, কিন্তু ডাইন, হ্যাঁ, দিলে ডাইনি হবে, তো ডাইনি না। একক লিখতে গেলে DYN, একক লিখতে গেলে DYN, লাস্টের ইটা দিবি না, অ্যাকচুয়াল বানানে থাকে, বাট তুই একক হিসেবে লিখতে গেলে লাস্টে ইটা থাকবে না। মোটামুটি বুঝে গেলি বিষয়গুলো কি কি। ওকে, বিভিন্ন রাশির এই 7টা রাশির একক আমি তোদেরকে লিখে দিয়েছিলাম। এবার কিছু কিছু খুব পরিচিত রাশি আছে, যে সমস্ত রাশিগুলোর একক আমাকে জানতেই হবে, খুব পরিচিত। যেমন চাপ, বারবার চাপ নামটা শুনবি, ফিজিক্সে চাপ আসবেই বারবার, মানে ফিজিক্সে চাপ আসবেই বারবার, প্রেসার আসবে, হ্যাঁ, ওটা চাপ বলে না, ওটাকে স্ট্রেস বলে।
চাপ আর স্ট্রেস দুটোর মধ্যে ডিফারেন্স আছে, মানে প্রেসার আর স্ট্রেসের মধ্যে ডিফারেন্স আছে। প্রেসার মানে হচ্ছে এক্সটার্নালি যেটা দেওয়া হয়, আর স্ট্রেস মানে ইন্টারনালি যেটা তুই পাচ্ছিস। যেমন ধর পরীক্ষার প্রেসার, পরীক্ষা বাইরে থেকে একটা প্রেসার দিচ্ছে তোকে, কিন্তু বাড়িতে তুই ডিপ্রেশনে চলে গেছিস, ওটা হলো স্ট্রেস। ঠিক আছে? তো ভেতর থেকে যে ইন্টারনাল তোর তোর মধ্যে যে চাপটা তৈরি হয়েছে সেটা স্ট্রেস। যদিও দুজনের একক একই, দুজনকে পরিমাপ করা হয় একই রকম ভাবে, কিন্তু কোয়ান্টিটি আলাদা। ওটা ফিজিক্সে আসবে কোনো না কোনো সময়, তখন বলবো আবার। ঠিক আছে? তো যে সমস্ত রাশিগুলোর নাম বলছি, যেমন চাপ, বেগ, ঠিক আছে, স্পিড, তারপরে ফোর্স, বল, হ্যাঁ, আরো কিছু বলে দিচ্ছি। তোরা নাম শুনেছিস না, কার্য, ওয়ার্ক, রিয়েল লাইফের ওয়ার্ক আর ফিজিক্সের ওয়ার্ক তো আলাদা, বুঝেই গেছিস নিশ্চয়ই। তো সেই ওয়ার্ক, তারপরে ক্ষমতা, পাওয়ার। ওই ক্ষমতা নয় কিন্তু যে বেশি মাংস বেশি আছে মানে বেশি ক্ষমতা, ওই নয় কিন্তু। এই ক্ষমতা মানে কম সময়ে কতটা করা যায়। যেমন ধরে নে আমি তোদেরকে যদি এখন 10টা অঙ্ক করতে দিই, সবাই মিলে ধর 10টা মাথা লাগিয়ে 10টা অঙ্ক করে আসলি, আর আমি একাই ধরে 10টা অঙ্ক করে দিয়ে দিলাম, তাহলে আমার ক্ষমতা তোদের সমতুল্য। বুঝতে পারলি? এরকম ভাবে ক্ষমতা মেজার করা। তো এই সমস্ত রাশিগুলোর একক এখন পড়বো। এবার একক জানতে গেলে আমি কি বলেছিলাম যে মুখস্থ করার কোনো দরকার নেই। তোর যদি রাশি সম্পর্কে জ্ঞান থাকে তাহলে সহজেই তুই করে নিতে পারবি। যেমন আমি কয়েকটা বলছি। ত্বরণ, ত্বরণের আগে বেগটা বলে দিই। বেগ, বেগ মানে নিশ্চয়ই সবাই জানিস, সরণ বাই সময়ের পরিবর্তন। এটা তো জানিস, শেখাতে তো হবে না। যদি শেখাতে হয় তো সেকেন্ড চ্যাপ্টারের জন্য ওয়েট কর, শেখাবো ওখানে গিয়ে। তো বেগ সমান সমান কি জানি আমরা, সরণ বাই সময়। তো দ্রুতি সমান কি রে, দ্রুতি নামই শুনিসনি বোধহয়। ইংরেজি নাম কি এটার? স্পিড। যেটাকে আমরা স্পিড বলি আর বাংলাতে বেগ ভাবি, দুটো এক জিনিস নয়। স্পিড মানে দ্রুতি, আর বেগ মানে ভেলোসিটি। বুঝতে পারলি? ভুলভাল জিনিস জানি আমরা। বাইকটা খুব বেগে চালিয়ে চলে গেল, আবার বলি কি বাইকটা খুব স্পিডে চলে গেল, ভাবি দুটো সমার্থক শব্দ, কিন্তু আলাদা জিনিস। দ্রুতি মানে হচ্ছে স্পিড। এগুলোর সম্পর্কে বেসিক পুরোপুরি ক্লিয়ার হবে সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে। সেকেন্ড নয়, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে। দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব পার করলো বাই সময়। আশা করি তোরা দূরত্ব আর সরণের মধ্যে ডিফারেন্স বুঝিস, সায়েন্স নিতে এসেছিস মানে এটা বুঝিস। ঠিক আছে? না বুঝলে অপমান ফিল করার কোনো দরকার নেই, আমি শেখাবো সব, দায়িত্ব নিয়ে আমি সব শেখাবো। ঠিক আছে? একটু করে অপমান করবো ঠিকই, তবে শেখাবো সবই। যাই হোক, তাহলে বেগ আর দ্রুতি এদের দুজনের একক একই হবে। বেগের একক মানে কি, সরণের একক বাই সময়ের একক। সরণের একক কি রে, মিটার। আর সময়ের একক যে পদ্ধতিতে কর, সেকেন্ড সর্বে সর্বা, তাহলে মিটার পার সেকেন্ড। এখানেও দেখ দূরত্বকে মিটারেই মেজার করবো, মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক নিয়ে সমস্যা নেই তো। ওকে। ত্বরণ, নাম তো শোনাই হোগা, কি ছিল বল ত্বরণ? ত্বরণে ইংরেজি কি রে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেটর প্রেস কর বলি না, ওই অ্যাক্সিলারেটর কি করে, অ্যাক্সিলারেশন ক্রিয়েট করে। অ্যাক্সিলারেটরটা কি করে, অ্যাক্সিলারেশন ক্রিয়েট করে, ওখান থেকে নামটা। তো ত্বরণ মানে কি করে মেজার করবো রে, বেগের পরিবর্তন। এই যে এ সমান সমান ভুলে গেছিস বোধহয়, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনকে কি বলি, ভি মাইনাস ইউ, আর সময়কে কি বলি রে, টি। তো এ সমান সমান কি ছিল, ভি মাইনাস ইউ বাই টি, তাই না? এখান থেকে ভি সমান সমান লিখেছিলাম ইউ প্লাস এ টি। সমীকরণ কতই যেন কঠিন লাগতো, কিছু ঢুকতো না মাথায়, এগুলো ওই জিনিসগুলো আবার পড়তে হবে এখানে, যেগুলো ঢুকতো না, যেগুলো ভয় পেতি, ওগুলো সায়েন্স এসে আরেকবার পড়তে হবে। তো যাই হোক, এটা এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এই সমীকরণটা ত্বরণের একক যদি মেজার করতে হয়, এটার একক বাই এটার একক। বলতো ওপরের এককটা কি হবে, বেগের একক কি রে, আর এটার একক কি, এটা মিটার একক, মিটার পার সেকেন্ড, এই তো বের করলাম। হুম। আর ইউ এর একক কি, এটাও তো বেগ, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড মাইনাস মিটার পার সেকেন্ড, বেগ বাদ দিলে কি হয়ে গেল, শূন্য। মাথা মোটা বেগ বিয়োগ হয় না, বেগ বলছি একক বিয়োগ হয় না। একককে বিয়োগ করতে গেলে ধর 5 টাকা থেকে 2 টাকা বাদ দিলাম, 3 হয়ে গেল নাকি 3 টাকা হলো, তো টাকা টাকা বাদ দিয়ে দিবি তুই, এককে বিয়োগ করা যায় না। ঠিক আছে, সেরকম বিষয়টা। তো এককে বিয়োগ করা যায় না, উপরে যেটা এককের বেগের পরিবর্তন আছে সেটা বেগেরই একক হবে, আর নিচের টাকার একক সময়ের একক। তাহলে ত্বরণের একক কি হয়ে গেল বল, মিটার পার, নিচে 2 বার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝাতে পারলাম? ত্বরণের একক মুখস্থ করতে হবে, কি কি মুখস্থ করতে হবে, এই রাশিমালাটা। এখান থেকে তো তুই পালাতে পারবি না, এটা করতেই হবে। তো এটা দিয়ে সবকিছু করে নেবো। এখান দিয়ে মাত্রা বের করে দেখিয়ে দেবো তোকে, মাত্রা তো এখনো পড়াইনি, পড়াবো। মাত্রার ইউজেস আছে প্রচুর, ছোটবেলায় শুধু এমএলটি -2 মুখস্থ করে চলে এসেছিস, ওটার অনেক কাজ আছে, বলবো সব। যাই হোক, বেগেরটাও মুখস্থ করার দরকার নেই, এখান থেকে পেরিয়ে যাবি, তাই না? আচ্ছা এবার আমাকে বল, বল বল, এবার আমাকে বল বলের একক। বল মানে কি ছিল,
এফ ইকুয়াল টু মা এম এ, এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দেওয়া সমীকরণ নাকি, এফ ইকুয়াল টু এম এ। তো বলের একক বের করতে গেলে এই এককটা জানতে হবে। বল এম এর একক কি করব, যখন আমি উল্লেখ করবো না তো এসআইটাকেই ভাববি। হ্যাঁ, ডিফল্ট সিস্টেম ওটা, যেমন কম্পিউটার দেখে না ডিফল্ট হিসেবে এগুলো অ্যাপ আছে, ওইরকম টাইপের ডিফল্ট হিসেবে তোর মাথাতে কি থাকবে, এসআই, কিছু না বললে ডিফল্ট হিসেবে এসআই কে বলবি। আর এর একক কি রে, ত্বরণের একক কি, ওই যে বের করেছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকেই বলা হয় নিউটন। বিজ্ঞানী নিউটনের কাজকর্ম করেছে বলে ওর নাম অনুসারে এটা নিউটন, দেখ ভুল করে দিলাম, ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে। নিউটনটা অ্যাকচুয়ালি কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে, বল বুঝে গেলি। এবার হচ্ছে চাপ। দেখ সিকোয়েন্স মেনটেন করে করাচ্ছি আমি। চাপ মানে কি রে, প্রেসার। চাপ মানে হলো প্রেসার। চাপের রাশিমালা মনে আছে কারো, নাকি ঘাত বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বাট অ্যাকচুয়াল সমীকরণটা হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। বা ঘাত কি জিনিস, ফিজিক্স আবার এরকম ওয়ার্ড হয় নাকি, সাহিত্যিক ওয়ার্ড। ঘাত মানে হচ্ছে সেই ধরনের বল যেটা খুব কম সময়ের জন্য কাজ করে, যেমন ফুটবলে লাথি মারা, পড়া না পারলে থাপ্পড় খাওয়া, এগুলো হচ্ছে ঘাত বল। হ্যাঁ, বাহুবলী সিনেমা দেখেছিস, ঘাত বল বলে, দেখিসনি, লড়াই করার সময় যখন বলে, যাই হোক শুনিসনি। তো ঘাত কথাটার অর্থ হচ্ছে খুব কম সময়ের জন্য বৃহৎ মানের একটা বল, যেমন ফুটবলে জোরে করে একটা লাথি দিলি, ফুটবলের সঙ্গে টাচে কতক্ষণ থাকে, 1 সেকেন্ডও থাকে না, তাই না, কয়েক মাইক্রো সেকেন্ড বলতে পারিস তুই, কিন্তু বিশাল মানের একটা বল প্রয়োগ করি, ওগুলোকে বলি ঘাত বল। বা লম্বভাবে প্রযুক্ত হতে হবে, কিভাবে প্রযুক্ত হতে হবে, যেমন আমি বোর্ডটাকে ঠেলছি এরকম ভাবে, তাহলে এই যে ফোর্সটা দিচ্ছে এটা কিভাবে দিচ্ছি, লম্বভাবে, তাহলে এই ধরনের বলকে বলবো ঘাত বল। বোঝা গেল নিশ্চয়ই, ওকে। তাহলে ঘাত বল বাই ক্ষেত্রফল, ঘাত বল বাই ক্ষেত্রফল, শর্টে বল বাই ক্ষেত্রফল জানি আমরা। এটার একক তো নিউটন পড়ে নিয়েছিস নাকি, আর ক্ষেত্রফলের একক কি ছিল রে, ভুলে গেলি, মিটার স্কোয়ার। কত অঙ্ক করলি, নিয়ামত চাচার জমি ছিল, ক্ষেত্রফল বের করছিলি তাই না, রহিম চাচা নিয়ামত চাচা কত রকমের ছিল সব, তো ওখানে বের করতি মিটার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি হলো এটারে, নিউটন পার মিটার স্কোয়ার, কি ছিল, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারের একটা নাম আছে পাস্কাল, এক্ষুনি বললি তোরা, এটা কি হচ্ছে, পাস্কাল। তাহলে চাপের একক হচ্ছে, পীড়নের একক কি, পীড়ন মানে স্ট্রেস, স্ট্রেসের একক কি, ভুলে গেলি, পাস্কাল। একটু আগে একটা কথা বললাম আমি, যে প্রেসার আর পীড়ন দুটোকে একই রকম ভাবে মেজার করা হয়, তাই না। অভ্যন্তরীণ চাপ বাহ্যিক চাপ দিয়ে মেজার করব, যে পরিমাণ বাহ্যিক চাপ যখন দিচ্ছি সেই পরিমাণে অভ্যন্তরীণ চাপ তোর মধ্যে তৈরি হচ্ছে। তুই এতটাও আইডিয়াল না যে তুই এক্সট্রা নিজে থেকে কোনো চাপ নিবি, তাই তো নাকি, যতটা চাপ আমি দেবো ততটাই তুই নিবি, ব্যাস ওইরকম। তো চাপ পাস্কাল, স্ট্রেস হচ্ছে পাস্কাল। ক্লিয়ার হয়েছে, এটা লিখে নে। তাহলে আরো কয়েকটা রাশির কথা বলছি আমি। আরো কয়েকটা রাশির নাম বলছি, কার্য লিখ, কার্যের রাশিমালা কেউ বলতে পারবি, বলতে পারলে হ্যাপি হব। কার্যের রাশিমালা, কার্য, কার্য, ওয়ার্ক ডান বা ওয়ার্ক, কার্য বা ওয়ার্ক, বল ভাই, কাছাকাছি গেলি, বল গুণিত সরণ, একটু যদিও ডিফিকাল্ট ফর্মুলা আছে ওটা এখন বলছি না, বল ইন্টু সরণ সোজা ভাষায়। তো বলের একক কি রে, নিউটন, আর সরণের একক কি, পাশাপাশি রাখতে পারিস, বেটার হয় একটা ডট দিতে, নিউটন মিটার। নিউটন মিটারেরই নাম হচ্ছে, ভুলে গেলাম, জুল, কি নাম, যদি এটাকে তুই ফুল ফর্মে লিখতে চাস তাহলে ছোট হাতের জুল, কারণ জুল একজনের নাম, সায়েন্টিস্টের নাম। এরপরে যদি তুই নাও জানিস, তো যদি এরকম নাম দেখতে পেয়ে যাস আর যদি স্মল এরিয়া থাকে, বুঝে যাবি যে ওটা সায়েন্টিস্টের নাম ছিল, ঠিক আছে। তোর নাম শুনিস নি কোনোদিন, এমনি তো বিদেশি নামগুলো বোঝাই যায় না যে আদৌ নাম ওটা নাকি কোনো ইংরেজি ওয়ার্ড। তো এগুলো দেখে তোরা বুঝে যাবি। তো কার্য হচ্ছে নিউটন ইন্টু মিটার মানে জুল, সোজা ভাষায় এটাকে আমরা জুল বলি। কার্যের আরো একটা একক আছে জানিস কি, এটা তো এসআই একক, সিজিএস একক আছে একটা, সিজিএস একককে বলা হয় আর্গ, কি বলা হয়, আর্গ। এদের মধ্যে সম্পর্ক আছে, 1 জুল সমান 10⁻⁷ আর্গ, এটা পড়েছিলি, মনে পড়ে গেছে না, বলতে দেখি 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন সমান কত ডাইন,
দেখলি নাচিয়ে দিলাম এখনই, 10⁵ এমন ভাবে লিখলাম, ভাবছি ওটাই তোরা বলে দিবি না। 1 নিউটন মানে হচ্ছে 10⁵ এক জুল মানে 10⁷ আর চ্যাপ্টার ওয়াইজ আসবে তখন হয়ে যাবে, বিষয় এটা না, বিষয় হচ্ছে এই একক জানা। ক্ষমতা নাম শুনেছিস তো? ক্ষমতাকে কি বলি আমরা? পাওয়ার। ক্ষমতা হচ্ছে পাওয়ার। পাওয়ারকে কি করে মেজার করা হয়? কি করে মেজার করা হয় পাওয়ারকে, বল শুনি। কেউ জানিস না? কার্য বাই সময়, ভেরি গুড। কার্য বাই মানে একক সময়ে কতটা কার্য করছি, কম সময়ে যে বেশি কার্য করবে তার পাওয়ার তত বেশি, কম সময়ে যে কার্য বেশি করবে তার পাওয়ার তত বেশি। ব্যাস। তাহলে কার্যের একক এখনই বললি জুল, আর এটার একক কি বললি? সেকেন্ড। আচ্ছা, সেকেন্ডকে অনেকে এসিসি সেক লিখে দেয় শর্ট ফর্মে, যে সেকেন্ড। এটা এটা একদমই ভুল ইউনিট লেখার পদ্ধতি। কোনো টিচারও যদি লেখে তুই মনে মনে ভাবি ভুল, বলতে যাবি না আবার, অপমান করে লাভ নেই। মনে মনে ভাবি যে ওটা ভুল আছে, এসি লিখতে হয়। এসিসি সেক এরকম ভাবে কোনো একক লেখা হয় না, ঠিক আছে? তো ক্ষমতার একক হচ্ছে জুল বাই সেকেন্ড। আর এই জুল বাই সেকেন্ড এই এককটার নাম হচ্ছে ওয়াট। কি বললাম? ওয়াট। জুল বাই সেকেন্ড ক্ষমতার এককের নাম হচ্ছে ওয়াট। এটা হচ্ছে এসআই একক। কি একক এটা? এসআই একক। অবশ্যই সায়েন্টিস্টের নাম অনুসারে, জেমস ওয়াট, ঠিক আছে? ওইখান থেকে এসছে। আচ্ছা, ক্ষমতা আরো একক আছে, নাম শুনেছিস তোরা? হর্স পাওয়ার শুনেছিস? হর্স পাওয়ারের নাম কি? অশ্ব ক্ষমতা। অশ্ব, বানান ভুল লিখে দিচ্ছি, ক্ষমতা। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট রে? ছোটবেলার প্রশ্ন। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট? বললেই মনে পড়ে যাবে, বলে দেবো। 746 ওয়াট। হ্যাঁ, ছোটবেলার প্রশ্ন ছিল এটা। 7-8-এও ছিল বোধহয়, 9-এও ছিল। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। 9টা তো ছোটবেলায়, 11-এ উঠে বড় হয়ে যায় সবাই 1 বছরের গ্যাপেই। না না, এত চাপ নিয়ে এগুলো মনে করতে হবে না, ওই জন্য তো আমি বেশ কিছুটা করাচ্ছি। বই খুলে দেখবি, পুরো ফিজিক্স বইয়ে যতগুলো রাশি আছে সবার একক দেওয়া আছে, সব পড়তে হবে না এখন। যেগুলো মোটামুটি জানা পরিচিত ওগুলোই আমি লিখে দিচ্ছি। আর কিছু বাকি দেখছি কি? আপাতত আর নেই। যাই হোক, একক সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। একক জিনিসটা কি বুঝে গেছিস তোরা? এককের প্রয়োজনীয়তা বলে একটা লাইন মানে একটা পার্ট আছে দেখবি। আশা করি বলার প্রয়োজন নেই যে এককের প্রয়োজনীয়তাটা কি। একক না থাকতে গেলে ওই রাশিটার সঠিক পরিমাপ করা যাবে না। 5 কেজি নাকি 5 গ্রাম বুঝতে পারছি না। একক থাকতে গেলে দুটো রাশির মধ্যে কম্পেয়ার করা যাবে। কোনো রাশিকে যখন মেজার করছি তখন তার পরিমাণগুলোর মধ্যে কম্পেয়ার করা যাবে। বোঝা গেল? তো এগুলোই হচ্ছে এককের প্রয়োজনীয়তা, সিম্পল জিনিস। হয়ে গেলে বল, মিটিয়ে দিচ্ছি।